স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকার, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে সংবাদ পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাদেরকে তখন পরিচয় করিয়ে দেবো। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। শুরুতেই প্রথম আলোর শিরোনাম, গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান, প্রস্তুত আলাদা অফিসও। ওসমান হাদিকে গুলি, কবিরের রিমান্ড শুনানিতে উঠে এলো মোটরসাইকেলের মালিকানার নতুন তথ্য। গুপ্ত হামলায় পলাতক শক্তি, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের, প্রধান উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলা ট্রিবিউন, বিস্ফোরক শনাক্তকারী ইটিডি বসছে বিমানবন্দরে। পুলিশ যদি ব্যর্থ হয় আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব, নিরাপত্তা প্রসঙ্গে নাহিদ ইসলাম। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। হাদির শারীরিক পরিস্থিতি নিয়ে যা জানা গেল। BDNews24.com, মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসই পরাজিত শক্তি পাল্টে দিতে পারবে না। শিকল ভাঙার ইতিহাস রক্তরেখায় বাংলাদেশ। 11 মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চেষ্টা 1104টি, গ্রেপ্তার 2556। ভারত। এই ছিল এই মুহূর্তের অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনাম। আমরা একটু দেখে নিলাম। মূল আলোচনায় যদি ঢুকি, আপনাকে স্বাগত জানাই এলাহি নেওয়াজ খান। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আমরা এবারের বিজয় দিবসে একটা বিষয় লক্ষ্য করলাম যে এবারের বিজয় দিবসে জাতির আকাঙ্ক্ষা গণতন্ত্রে উত্তরণ, এটা সবার কথাতেই বারবার এসেছে। কারণ সামনে যেহেতু ভোট, এটা প্রাসঙ্গিক হয়ে এসেছে। তাই এমনকি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান যে দলগুলোর প্রধান নেতা, তারা সবাই নির্বাচনকে গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন। আপনি কি দেখছেন? আমি প্রথমে বিজয় দিবসে সেই সব শহীদদের প্রতি আমি স্মরণ করছি যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন এবং তাদের শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তাদেরকে স্মরণ করা আমাদের উচিত। আমি যেটা দেখছি সেটা হলো যে বাংলাদেশ 54 বছর হলো স্বাধীন হয়েছে। আপনি দেখবেন যে 54 বছরের মধ্যে প্রায় 30-32 বছর এই দেশ অগণতান্ত্রিক বা স্বৈর শাসনের মধ্যে কাটিয়েছে। কিন্তু আমরা দেশটা স্বাধীন করেছি সেই পাকিস্তান আমলে স্বৈর শাসনের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলো শুরুতেই আমরা হোঁচট খেয়েছি যে একদলের শাসন প্রতিষ্ঠা করা। একই সঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি একটা সংবাদপত্রের স্বাধীনতার জন্যে, মত প্রকাশের স্বাধীনতার জন্যে। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পরপর যে সরকার, আওয়ামী লীগ যে সরকার গঠন করলো, তারা কিন্তু সকল পত্রিকা বন্ধ করে 4টা পত্রিকা রেখেছিল। এই যে শুরুতেই যে হোঁচটটা, এই হোঁচট কিন্তু আমরা এখনও নানা উপায়ে নানাভাবে আমাদের এই শাসনের মধ্যে দিয়ে চলে আসছে। একমাত্র যদি গণতান্ত্রিক একটা মানবিক রাষ্ট্রই কেবলমাত্র এখানে সমস্ত মানুষের অধিকারকে সংরক্ষণ করতে পারে, আইনের শাসনকে সংরক্ষণ করতে পারে, এবং আইনের শাসন সংরক্ষণ যদি হয় এবং গণতন্ত্রের অবাধ একটা নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিতরা যদি সরকার গঠন করতে পারে, তাহলে একটা গণতান্ত্রিক হতে। আমি একটা জিনিস বলতে চাই যে নির্বাচিত সরকার হলেই কিন্তু গণতান্ত্রিক সরকার হবে এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমরা আশা করব অতীতের যে অভিজ্ঞতা, ফ্যাসিজমের ভিতর দিয়ে যে বাংলাদেশের লোকের যে ভোগান্তি হয়েছে, তার থেকে শিক্ষা নিয়ে আগামীতে যারা নির্বাচিত হবেন তারা একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সৃষ্টিতে চেষ্টা করবেন, সক্ষম হবেন। কিন্তু তারপর মানুষের আকাঙ্ক্ষা তো আসলে এটা, সেই মানুষের সেই আকাঙ্ক্ষায় তারা মূল্য দেবেন বা আকাঙ্ক্ষা নিজেরা ধারণ করবেন, সেটা আমরা বিশ্বাস করি বা আমাদের আকাঙ্ক্ষা। অতিথিদের যদি একটু যুক্ত করে নেই, গোলাম মুর্তজা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং মারুফ মল্লিক, সিনিয়র সাংবাদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। গোলাম মুর্তজা,
আমরা এবারের বিজয় দিবস দেখছি অন্যান্য বারের তুলনায় এবারের বিজয় দিবসটা ভিন্ন, যে প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম। যারা বক্তব্য রাখছেন, বক্তব্যে মানে বিশেষ করে নির্বাচন সামনে রেখে যে ধরনের রাজনীতি হয়, সেটাই আমরা তাদের মুখে বারবার শুনেছি। প্রধান উপদেষ্টাও নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন তার বক্তৃতায়, বিজয় দিবসের শুভেচ্ছা যখন জাতিকে দিয়েছেন সেই সময়। একই সঙ্গে আমি দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। একটি অনুষ্ঠানে, বিজয় দিবসের একটি অনুষ্ঠানে তিনি এটি মন্তব্য করেছেন। গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, এই প্রশ্ন রেখেছেন মির্জা আব্বাস। আপনি এবারের বিজয় দিবসের এই যে বক্তব্য বা নানান ধরনের যে কথা, বিশেষ করে দুদিন আগে পরে সব মিলিয়ে কি দেখেন? বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন, বাংলাদেশের মানুষ, তাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান দেখছেন না, কিন্তু দেশের বাইরে যারা আমাদের বিদেশিরা, যারা 1971 সালে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী ছিলেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করি। একই সঙ্গে অবশ্যই তাদেরকে আমরা স্মরণ করি যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধারা, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা জীবিত আছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এবারের মানে আমাদের যে কোনো বিজয়, আমাদের প্রতিটি বিজয় দিবসই, প্রতি বছরের বিজয় দিবসই খুব তাৎপর্যপূর্ণ। আর এবারের বিজয় দিবসটি হয়তো একটু অন্য কারণে বেশি তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে আর মাত্র 2 মাসের পরে গিয়ে জাতীয় নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশের যে জন্ম, সেই জন্মটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে একটি জন্ম, যে নির্বাচন, সেই নির্বাচনে বাঙালির বিজয়কে অস্বীকার করা, ক্ষমতা না দিতে চাওয়া, ইত্যাদি ইত্যাদি কারণে ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, রক্ত, স্বাধীন বাংলাদেশ, এটা তো এই ইতিহাস। আর এবারের ইতিহাসটা যে দীর্ঘ 16 বছর 3টি নির্বাচন, অন্যান্য নির্বাচনের কথা আমি বাদ দিলাম, স্থানীয় সরকার নির্বাচন, 3টি জাতীয় নির্বাচন, সেই 3টি জাতীয় নির্বাচনে দেশের মানুষের সঙ্গে এক ধরনের মশকরা করা হয়েছে, এক ধরনের রসিকতা করা হচ্ছে। যে অধিকারের জন্য বাংলাদেশের জন্ম হয়েছে, সেই অধিকারের বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ জাতির সঙ্গে একটা মশকরা করেছে, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষকে ভোট দিতে হবে না, দিনের ভোট রাতে করা, ইত্যাদি ইত্যাদি। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এবারের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসটি উদযাপিত হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনটি মূল উপলক্ষ। নির্বাচনটি সামনে রেখে কেন? নির্বাচনটি সামনে রেখে তার কারণ হচ্ছে মানুষের অধিকার, বাংলাদেশের মতো দেশের মানুষের অধিকারের একটা বড় অধিকার হচ্ছে তার ভোট দিতে পারা এবং ভোট দিতে না পারা। অনেক আলোচনা এবং সমালোচনা আছে, কিন্তু আমরা যদি একটু নির্মোহভাবে দেখতে চাই যে মানুষের যে অধিকার 1991, 1996, 2001, 2008 প্রতিটি ভোট নিয়ে যারা পরাজিত হয়েছেন যে তাদের এক ধরনের অভিযোগ আছে, কিন্তু আপনি বা আমি নির্মোহভাবে মূল্যায়ন করতে গেলে স্বীকার করতে হবে যে এই সমস্ত নির্বাচনগুলোকে মোটামুটি ভাবে মানুষের অধিকারের প্রতিফলন ঘটেছে। তো এই যে মানুষ তার অধিকারের প্রতিফলন ঘটাতে পারে, এবং সেটা মানুষকে ভুলিয়ে দেয়া হয়েছে দীর্ঘ 16 বছর। এবং এখন এসে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, দেশের মানুষ মনে করছেন যে এই নির্বাচনে তার অধিকারের প্রতিফলন ঘটবে, এবং বর্তমান সরকার সেই জায়গাটিতে অত্যন্ত সচেতন। এই বিজয় দিবসটি আরো তাৎপর্যপূর্ণ। আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, শুধু নতুন প্রজন্ম নয়, কিন্তু এই নতুন প্রজন্ম একেবারে প্রথমবারের ভোটার। এখন দেখেন কারা সাধারণত প্রথমবারের ভোটার হয়, বয়স যাদের 18 হয়, সে যখন ভোটার হয়, সে তার পরবর্তী নির্বাচনে সে যখন ভোট দিতে যায়, সে হয় নতুন ভোটার। আর এবারের নির্বাচনটি আপনি খেয়াল করে দেখেন, ফেব্রুয়ারির নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে মোট ভোটারের প্রায় 48%, আমরা হিসাব করে দেখেছি, প্রায় 48% আছে নতুন ভোটার। মানে 35 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, নতুন ভোটার মানে হচ্ছে 3টি জাতীয় নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই, যাদেরকে ভোটদানের সুযোগ দেয়া হয় নাই, এই বিপুল সংখ্যক মানুষ প্রত্যাশা করছেন যে এই নির্বাচনটিতে তারা ভোট দিবেন। সেই রকম একটা বিজয়ের পরিবেশে
সেই রকম একটা অধিকার প্রতিষ্ঠার পরিবেশে, সেই রকম একটা মানুষের ইচ্ছের পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিজয় দিবসটি উদযাপিত হতে যাচ্ছে, যেটা সারা পৃথিবীতে বাংলাদেশের যে অবস্থানগুলো আছে, দূতাবাসগুলো আছে, বাংলাদেশের ভেতরে তো আছেই, সবগুলো জায়গাতে যে বাংলাদেশিরা অবস্থান করছেন, বাংলাদেশের মানুষ অবস্থান করছেন, তাদের সবার প্রত্যাশা ওই জায়গাটিতেই যে কারণে এটা একটু আলাদা করে এসেছে। প্রবাসীরাও এবার ভোট দিতে পারবে। খুবই মানে একেবারেই একটা সময় পর্যন্ত ভাবা যেত না, কিন্তু এবার সেটা বাস্তবে পরিণত হয়েছে। এই সবকিছু মিলিয়ে এবারের বিজয় দিবসটি নির্বাচনমুখী এবং একটা অন্যরকম তাৎপর্যপূর্ণ। জি, সে কারণে অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনার মানে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার আসলে একই রকম মূল্যায়ন কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আপনি যে বিষয়টি আমার সহ আলোচক খুব চমৎকারভাবে ব্যাখ্যা করলেন, যে এবারের বিজয় দিবসের তাৎপর্যটা অনেক এই সেন্সে যে দীর্ঘ 15-16 বছরের যে নির্যাতন, নিপীড়ন এবং যে ফ্যাসিবাদী শাসন, সেখান থেকে মুক্ত হয়েছে মানুষ আপনার 5 আগস্ট তারিখে। সেখান থেকে মুক্ত হওয়ার পর মানুষের মধ্যে যে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার যে একটা ইচ্ছা বোধ তাদের মধ্যে শক্তিশালী হয়েছে। এতদিন যেটাকে দমিয়ে রাখা হয়েছিল, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য তাদের যে প্রবল আকাঙ্ক্ষা, সেই জিনিসটা তাদেরকে তাড়িত করছে এবং তারা অপেক্ষায় আছে যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ভয় ভীতিমুক্ত পরিবেশে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই অপেক্ষায় কিন্তু সারা দেশের মানুষ রয়েছে। পাশাপাশি 5 আগস্টের যে বিপ্লব যেটি হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মনোজগতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনের প্রেক্ষাপটে মানুষের যে চাওয়া, সেই চাওয়াটাও কিন্তু প্রতিফলিত হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। তো সবকিছু মিলেই আগামী নির্বাচনের তাৎপর্যটা অনেক, এবং সেই প্রেক্ষাপটে আমাদের যে বিজয় দিবসটা উদযাপন আমরা করছি, সেই প্রেক্ষাপটে বিজয় দিবসের তাৎপর্যটা অনেক। এখন বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে অনেক ধরনের আপনার সিকিউরিটি কনসার্ন থেকে শুরু করে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কনসার্ন রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচনটি একটি ভয় ভীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে কিনা। সম্প্রতি সেটা নিয়ে আজকে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে অপপ্রচার, গুজব বা নানান ধরনের মানে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানান রকম ষড়যন্ত্রের কথাও তিনি উল্লেখ করেছেন। সেটাও খুব গুরুত্ব দিয়ে তিনি বলেছেন তার বক্তব্যে। সুতরাং মানে শুধু সাধারণ মানুষ নয়, সরকারের একদম শীর্ষ পর্যায় থেকেই আসলে এটা নিয়ে কনসার্ন আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তখন আমার আরেকজন যুক্ত হয়েছেন, ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি, এবং মারুফ মল্লিক আছেন। বিরতির পরে একটু তাদের কাছে একটু যুক্ত হতে চাই। এ পর্যায়ে দেখে নেব একাত্তর টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনাম। ভোটের আগে ফিরতে মরিয়া পলাতক শক্তি, পথের কাঁটা সরাতেই চোরাগুপ্তা হামলা হচ্ছে, জড়িতদের ছাড় নেই, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। বিজয়ের 54 বছরে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল, কণ্ঠে সবার গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। আবারও মাথাচাড়া দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা, তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচনকে বানচাল করতেই নেতাদের হত্যা করছে পলাতক ফ্যাসিবাদীরা, অভিযোগ জামায়াতের। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, চিকিৎসকদের চোখ টাইম উইন্ডোতে। এবার দেখে নেব দেশের অন্যান্য সংবাদভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে আজকে। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্যারা ট্রুপিং আর যুদ্ধবিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট।
বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টা। বিজয়ের দিনে রাজধানীতে ছাত্রদলের পতাকা মিছিল, যুব ম্যারাথন আয়োজন জামায়াতের, এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। বিজয়ের 55 বছরে বাংলাদেশ, 71-এ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না, আর ফিরতে পারবে না ফ্যাসিস্ট শক্তি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। হাদিকে গুলির ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের অবস্থান জানতে ফিলিপের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী, সীমান্ত অভিযানে আটক 4। ফয়সালের সহযোগী কবির 7 দিনের রিমান্ডে। ইউ-টার্ন নেওয়ার সময় মোটরসাইকেলকে চাপা দিল কাভার্ড ভ্যান। কুষ্টিয়ায় প্রাণ গেল 2 পুলিশ কর্মকর্তার। সাতক্ষীরা ও সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা ছেলে সহ নিহত 3। গৌরবের দিনে প্যারেড গ্রাউন্ডে জমকালো আয়োজন, বর্ণাঢ্য এয়ার শো উপভোগ করলেন দর্শনার্থীরা। বিজয় দিবসে উদযাপনে মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। 55 বছরে বাংলাদেশ, বিজয় দিবসের শহীদদের শ্রদ্ধায় স্মরণ, দেশ জুড়ে নানা আয়োজন। রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না, পলাতক শক্তির বিষয়ে সতর্কবার্তা প্রধান উপদেষ্টার। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত প্রতিহতের আহ্বান বিএনপির, অতীতের রাজনীতি বাদ দিতে বলল জামায়াত। রাজধানীতে এনসিপির বিজয় র্যালি, জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকারের উপর আস্থা নেই নাহিদের। সিঙ্গাপুরে চলছে ওসমান হাদির চিকিৎসা, 5 দিনেও মূল হামলাকারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। দেখে নিলাম দেশের সংবাদভিত্তিক অন্যান্য টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে। আমরা যে আলোচনায় ছিলাম সেটি যদি একটু কন্টিনিউ করি। মারুফ মল্লিক, আপনাকে অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি। এবারের নির্বাচনে প্রধান দল বিএনপি এবং জামায়াত। আমরা জানি যে একটি দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, অন্য দলটি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতার অভিযোগে অভিযুক্ত। সেই জায়গায় আসলে কি দেখেন আজকের যে 2 দলের নেতাদের বক্তব্য, সেখানেও খুব কড়া ভাষায় আক্রমণ আছে। জি, ধন্যবাদ আমাকে এই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যে বিজ্ঞ সহ আলোচক বৃন্দ আছেন এবং আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমরা তো আসলে আজকের এই দিনে একটা রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশটাকে অর্জন করেছি। তো আমাদের যে যে শহীদ এবং সেই বীর মুক্তিযোদ্ধা এবং যারা এখনো জীবিত আছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনি যে বিষয়টা বললেন যে এই আজকের বিজয়ের দিবসে বিএনপি এবং জামাত প্রধান 2 রাজনৈতিক দল, এটা আসলে জামায়াত ইসলামীর দিক থেকে এক ধরনের একটা প্রচারণা আছে। ওনারা সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার করছেন যে তারা বিএনপির সমকক্ষ হয়ে গিয়েছেন বা বাংলাদেশের অন্যতম বড় দলে পরিণত হয়েছেন। হোয়াটএভার, এটা কিন্তু নির্বাচনের পরে, ভোটের ফলাফলের পরে আমরা বুঝতে পারবো যে আদৌ বাংলাদেশে জামাত ইসলামী অন্যতম প্রধান বড় দলে পরিণত হয়েছে কিনা। আমরা যদি অতীতে যে বিভিন্ন নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভোটের হার, তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে যদি বিবেচনা করি, তাহলে আমি এই মুহূর্তে জামাত ইসলামকে একটি বড় দল হিসেবে বিবেচনা করতে রাজি না। বিএনপি বড় দল, দ্যাটস ফাইন, কিন্তু এরপরে বিএনপির কাছাকাছি কারা আসবে বা দেশের অন্যতম বড় দলে কে পরিণত হবে, সেটা নির্বাচনের পরে আমরা বুঝতে পারবো। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যেই প্রশ্নটা আপনি করলেন, আজকে যে বিএনপি এবং জামায়াতের যে পাল্টাপাল্টি আলাপ বা কথাবার্তা হয়েছে, এটা দেখেন দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতির একটা প্রবণতা ছিল, এবং খুব মোটা দাগে বললে যে পলাতক যে ফেসিবাদী আওয়ামী লীগ ছিল, তাদের পক্ষ থেকে একটা সবসময় আমরা লক্ষ্য করেছি গত 17 বছরে একটা প্রবণতা ছিল যে এই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা না, সে স্বাধীনতা বিরোধী, সে স্বাধীনতা সপক্ষে শক্তি, একটা বিভাজনের রাজনীতি ছিল, এবং তারা এটা করতে গিয়ে মোটামুটি ইতিহাসটাকে বিকৃত করে ফেলেছে। এখন মুক্তিযুদ্ধের কার কি অবদান সেটা ঐতিহাসিকভাবে নির্ণীত, ইতিহাস তার মূল্যায়ন করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের আমলে তারা বারবার বলতে চাইলো জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, তার খেতাব কেড়ে নেওয়ার প্রবণতা হলো, চেষ্টা করা হলো। এই যে মিথ্যাচার, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার যে প্রবণতা, এটা তো আওয়ামী লীগের অন্যতম বদ অভ্যাস, এবং সবকিছু মিলিয়েই নানা অভ্যাসের কারণেই কিন্তু
ফেসিবাদ, ইতিহাসে বিকৃত করা, মানুষজনকে কথা বলার স্পেস সংকুচিত করা, নানা কারণেই কিন্তু আওয়ামী লীগ আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যে মিথ্যাচার বা অপতথ্য প্রচার বা আপনার বিকৃত করার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা জামায়াত ইসলামের মধ্যে দেখতে পাচ্ছি। কারণ আজকে বলা হচ্ছে যে বাংলাদেশের জাতির সূর্য সন্তান হচ্ছেন গোলাম আজম। এখন বিএনপি মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির যে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষক এবং উনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে। এখন এইরকম একটা দল যখন বিদ্যমান থাকে, সেই অবস্থায় যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন সেটাও প্রমাণিত। এখানে তো কোনো লুকা ছাপার কিছু নাই, তারা তো স্বীকার করেন নিজেরা তারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন, এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আছে, তারা যদি সেই সব ব্যক্তিদেরকে বলার চেষ্টা করা হয় যে দেশের সূর্য সন্তান বা দেশের লড়াকু সৈনিক, তাহলে মুক্তিযোদ্ধারা তো সেটা প্রতিবাদ করবেন। এবং আমি মনে করি সেই জায়গা থেকে বিএনপির মহাসচিব কথা বলেছেন। কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা বলেছেন যে যারা 71-এ কি করেছে, আপনার নাম বললেননি, নাম উল্লেখ করেননি উনি, কিন্তু উনিও কথা বলছেন। এবং আজকে মির্জা আব্বাসও বলেছেন, বিএনপির নেতা। তো দেখেন, মির্জা আব্বাস নিজেই মুক্তিযোদ্ধা, মির্জা ফখরুলও। তো এইরকম যখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে থাকবে, জীবিত থাকবেন, তাদের সামনে যখন মুক্তিযুদ্ধকে নিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হবে, নানাভাবে ইতিহাসের মুক্তিযুদ্ধকে আড়াল করার চেষ্টা করা হবে, তখন সেই জায়গা থেকে তো প্রতিবাদ আসবে, পাল্টা কথা নিশ্চয়ই আসবে। এই প্রতিক্রিয়া যেটা আসবে। দেখলাম শুধু যে আজকে না। আমি একটু কথা শেষ করছি 1 মিনিটেই। আমি যেটা বলছি যে ওনারা যে শুধু আজকে বলেছেন বিষয়টা এরকম না, গত কয়েকদিন ধরেই কিন্তু তারা ইনিয়ে বিনিয়ে নানা কথা বলার চেষ্টা করছেন এবং সব জায়গাতেই যারা প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে পড়ে। জি, ইশতিয়াক আজিজ উলফাত, আপনার মন্তব্য আশা করছি। যে প্রশ্নটা আমার মারুফ মল্লিকের কাছে ছিল, একই প্রশ্ন যদি আপনাকে করি। এবং মারুফ মল্লিক শেষের দিকে খুবই ট্রুলি বলেছেন যে যেভাবে এক ধরনের ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে নানান জায়গা থেকে, নানান পর্যায় থেকে, জামাত ইসলামের অনেক অনুষ্ঠান থেকে এরকম এসেছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়াও এসেছে সব জায়গায়। সেই প্রতিক্রিয়াগুলো ঘিরে আপনি আসলে কি দেখছেন, ইশতিয়াক আজিজ উলফাত? জি, আসসালামু আলাইকুম। যারা আজকে এই এসেছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আজকে বিজয়ের দিন, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সবাইকে বিজয়ের দিনের শুভেচ্ছা। আপনাকে এরকম যে করতে করতে আমরা একটা জায়গায় ডাক করিয়েছিল আওয়ামী লীগ যে 15 বছর একটা জাতিকে মাফিয়া সিন্ডিকেটের মতন পর্যদস্ত করবে না। আমরা কথা ভালো বুঝছি না, আমরা কি আরেকবার একটু যুক্ত করার চেষ্টা করব? অডিওতে একটু সমস্যা হচ্ছে বোধহয়, আমরা যদি আরেকবার একটু যদি যুক্ত করি। জি, এলাহি নওয়াজ খান কোনো কিছু যদি এই প্রসঙ্গে আমার সবার কাছে আমার একটা প্রশ্ন, যে এরশাদের স্বৈর শাসনের সময় আমরা অনেকেই আমাদের বলে থাকতেন যে পরপর 3টা নির্বাচন যদি গণতান্ত্রিকভাবে হয় তাহলে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে গণতন্ত্র। কিন্তু আমরা দেখলাম যে মোটামুটিভাবে 3টা নির্বাচন এরকম হওয়া সত্ত্বেও কিছুটা বিতর্ক থাকলেও কিন্তু আমরা দেখলাম যে ঠিকই শুধু স্বৈর শাসনের থেকেও ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদী শাসন আমাদের কাঁধে চেপে বসলো। আগামী যে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে ভাবনা আমাদের মধ্যে আকাঙ্ক্ষা কাজ করছে, আমরা কি ভাবতে পারি যে আবার বাংলাদেশে আর একটা ফ্যাসিবাদী শাসন আসবে না, এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার ফ্যাসিস্টে উঠবে না, কিংবা পরবর্তীতে কি হবে? আমরা যেমন দেখছি যে তিউনিসিয়াতে যে আরব বসন্ত যেটা হলো, সেই তিউনিসিয়াতে দেখলাম যে এখন সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকার এখন বিরাজ করছে। আপনাদের কি গোলাম মুর্তজা ভাইকে দিয়ে শুরু করি। জি, গোলাম মুর্তজা, আপনি এ ব্যাপারে আমার মনে হয় যে আপনি পরপর যে 3টি নির্বাচনের কথা বলেছেন এবং যেটা বলা হয়েছিল আমাদের এখানে, আপনার কথার সঙ্গে আমি আংশিকভাবে একমত, কিন্তু যে জায়গাটাতে একটু ভিন্ন মত মনে হতে পারে, আমার ধারণা আপনারও একই মত হবে, সেটা হচ্ছে ধরেন আমরা প্রথম নির্বাচনটা করেছি 91 সালে,
দ্বিতীয় নির্বাচনটি 96 সালে হওয়ার সময়ে গিয়ে আমরা একটা ধাক্কা খেয়েছি। পরপর 3টি নির্বাচন যে হয়ে যাওয়ার কথা সেটা হয় নাই, আমরা একটা ধাক্কা খেয়েছি। 96 সালের নির্বাচনটা হয়েছে কিন্তু একটা ধাক্কা খেয়ে তারপরে গিয়ে হয়েছে। তারপরে গিয়ে 2001-এর নির্বাচনটা হয়েছে। 2001-এর নির্বাচনটা হওয়ার পরে 2001-এর পরে গিয়ে 6-এ যে নির্বাচন হওয়ার কথা বা 7-এ যে নির্বাচনটা হওয়ার কথা সেই নির্বাচনটাতে আমরা ধাক্কা খেয়েছি। সেখানে আবার একটা বড় সময় গেছে আমাদের একটা অন্য রকমের শাসনে। তারপরে 2008-এ আবার একটা নির্বাচন হয়েছে। অর্থাৎ পরপর 3টি নির্বাচন, অর্থাৎ গণতান্ত্রিক ধারাবাহিকতা আমাদের যেটা থাকা দরকার ছিল আমরা সেটাতে ছিলাম না। এটা হচ্ছে আমার মতামত। না থাকার কারণে যেটা হয়েছে যে এই সুযোগ পেলেই স্বৈরশাসক, সুযোগ পেলেই এক ধরনের ফ্যাসিজম এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই ফ্যাসিজমকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়ে গেল এবারের পলাতক হাসিনার সরকার। তো পলাতক হাসিনার সরকারের এই ফ্যাসিজম থেকে এখন উত্তরণটা ঘটবে কিনা আগামী নির্বাচনে, এখানে যদি কিন্তুর উপরে নির্ভর করছে। এই গণতন্ত্র না থাকলে কি মূল্য দিতে হয় সেটা এদেশের বড় দুটি রাজনৈতিক দলের একটি বিএনপি সেটা প্রমাণ পেয়েছে, বড় আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটাও প্রমাণ পেয়েছে। আওয়ামী লীগ এমনই প্রমাণ পেয়েছে যে তার মতো একটা রাজনৈতিক দল একেবারে প্রধানমন্ত্রী থেকে মসজিদের খতিব পর্যন্ত সবাইকে পালাতে হচ্ছে। এই যে আমাদের শিক্ষাটা হলো কিনা আমি জানি না, হয় নাই, আওয়ামী লীগের কোনো শিক্ষা হয় নাই, সে এখনো যুদ্ধ করতে চায়, দেশের মানুষ হত্যা করতে চায়। তো এখন দেশের ভেতরে যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, 71-এর ভূমিকার কারণে জামাত নিজেরা সবসময় একটা বিব্রত থাকে এবং মাঝে মধ্যেই তারা এমন কথা বলে যেটা গণতন্ত্রের জন্য এক ধরনের ধ্বংসাত্মক। এখনো তারা সেই ক্ষতিটাই করছে এবং এর দিয়ে জামাতকে পরবর্তীতে আবার মূল্য দিতে হতে পারে। আমার এই কথা শুনে জামাতের অনেক লোকজন হয়তো বিরক্ত হবেন, আমাকে গালাগালি করবেন, কিন্তু এটা সত্যি কথা, এটা শুনতে হবে। তো এখন এই রাজনৈতিক দলগুলো ভেতরে যদি বোধোদয় না হয় যে আমাদের সম্মিলিতভাবে যেভাবে 5 জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট রেজিমকে পতন ঘটাতে হয়েছে, বিতাড়িত করতে পেরেছে, তার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো একত্রিত ছিল। সেখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে বিএনপি আওয়ামী লীগ নয়, কে বিএনপি, কে জামাত, কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কে শিবির, কে ছাত্র দল, কে বাম, এটা বাছাই করা হয়নি। একই সঙ্গে হিজাব পরা একটি মেয়ে ছিল, একই সঙ্গে জিন্স টি শার্ট পরা একটি মেয়ে ছিল, দুজনই কাঁধে কাঁধ মিলিয়ে একই শত্রুর ফ্যাসিজমের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। আর 5 আগস্টের পরে এসে রাজনৈতিক দলগুলো আবার সেই বিরোধাত্মক জায়গাতে চলে গেছে। কার দায় বেশি কার দায় কম সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি, কিন্তু রাজনৈতিক দলগুলো একসঙ্গে থাকতে পারছে না। রাজনৈতিক দলগুলো যদি এই একসঙ্গে থাকতে না পারা, এটা যদি ধারাবাহিকভাবে সামনে এগিয়ে যায়, তাহলে আমাদের এখানে আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখছি সেটা আমাদের স্বপ্নটা অনেক অনেক দীর্ঘ হতে পারে। এই দীর্ঘ যাতে না হয় সেই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোধোদয় দরকার, একটা ঐক্যমত দরকার বেসিক ইস্যুতে, গণতন্ত্রের ইস্যুতে। তারপরে গিয়ে তারা দলাদলি করুক, টুকটাক মারামারি করুক, আমার আপত্তি নাই, কিন্তু গণতন্ত্রের ইস্যুতে এক থাকা দরকার, ফ্যাসিজমের বিরুদ্ধে এক থাকা দরকার। জি, ইশতিয়াক আজিজ উলফাত, আশা করছি এখন যদি অডিওটা ঠিক থাকে, যে প্রসঙ্গে ছিলেন সেটার সঙ্গে যদি এলাহি নওয়াজ খানের এই প্রশ্নটাও একটু যুক্ত করে দেন ছোট করে। আমাকে যদি আরেকবার প্রশ্নটা একটু করেন। জি, মানে এখন শুনতে পাচ্ছি আপনাকে খুব ভালো, আশা করছি। এলাহি নওয়াজ খান যে প্রশ্নটা করেছিলেন যে 3টা নির্বাচন পরপর নির্বাচন ভালো নির্বাচন হলেই ধারণা করা হয় যে সে দেশে আসলে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে, কিন্তু আমরা তো আসলে সেটি পাইনি, যে কারণে আমাদেরকে বারবার হোঁচট খেতে হয়েছে এবং আজকে এসেও আমরা একটা শঙ্কার মধ্যে পড়তে হচ্ছে যে আমরা আবার গণতন্ত্রে আমাদের উত্তরণ ঘটবে নাকি আমরা আবার সেই আগের ফ্যাসিজমের দিকেই যেতে থাকব সেই জায়গায়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের উপরে যে আক্রমণ, মুক্তিযোদ্ধাদের উপরে যে নানান ধরনের আক্রমণ বয়ান তৈরির চেষ্টা, সেটার যে কাউন্টার সেটাও আছে, সেই সব মিলিয়ে। আচ্ছা, প্রথমেই বলতে হয় যে আমরা তো অনেক কিছু সহ্য করেছি গত 15 বছর 16 বছর। হ্যাঁ, সাধারণ মানুষ কিসের মধ্যে দিয়ে গেছে সেটা তো আমরা উপলব্ধি করেছি। এবং বিএনপি এর মধ্যে যে সমানে সমানে
এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ চালিয়ে গেছে 15 বছর, আওয়ামী লীগ, ওর আর্মি, ওর পুলিশ, ওর হেলমেট বাহিনী, এই সব কিছু নিয়ে ভারতের সাহায্যে ওরা যে ক্ষমতায় থাকলো একটা মাফিয়া সিন্ডিকেট করে, প্রত্যেকটা ইনস্টিটিউশন তারা ধ্বংস করে দিল। চিফ জাস্টিসকে মারধর করে দেশ থেকে বের করে দিল। আমরা কিন্তু কিচ্ছু করতে পারিনি, কেউ কিচ্ছু করতে পারে নাই, কিন্তু বিএনপি তার যুদ্ধটা, গণতন্ত্রের যুদ্ধ ফিরিয়ে আনার, সেটা চালিয়ে যাচ্ছিল। 2024-এ যে আন্দোলনটা ঘটে গেল, জনসাধারণ এবং ছাত্ররা আওয়ামী লীগের পতনটা ঘটালো। এর মধ্যে কিন্তু সবকটা ঘটনাতেই বিএনপি ইনভলভ ছিল। তারা একটা পলিসির মধ্যে দিয়ে করেছে, তোমরা কাজ করো, তোমরা যা করবার করো, কিন্তু বিএনপি নামটা ফ্ল্যাশ করো না, কারণ তাহলে তাও তোমাদের উপরে অত্যাচার অনেক বেশি হবে। এই সুযোগে এনসিপি ওরা অনেক দূরে এগিয়ে গেল এবং ইভেন্চুয়ালি যখন জনসাধারণ নেমে পড়লো রাস্তায়, ঠিক 71-এর মতন, আমার এই 74 বছর বয়সে আমার একটা খুব উপলব্ধি হলো 2024-এ, যে আপনি সারা দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে আপনি যেতে পারবেন না যদি মানুষ নেমে যায়। জি, একটা মানুষ নেমে গিয়েছিল। 71-এর যুদ্ধটা খালি মুক্তিযোদ্ধারা করেনি, 7.5 কোটি মানুষ, কিছু কুলাঙ্গার ছাড়া, যারা এই আল বদর, আল শাদ, রাজাকার ছিল, তারা ছাড়া সবাই যুদ্ধ করেছে। আমাদেরকে ঘরে ঘরে জায়গা দিয়েছে, আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে ইনফরমেশন দিয়েছে। তারা সবাই চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে মুক্ত হতে, এই অত্যাচার থেকে যাতে তা বেরিয়ে আসতে পারে, এবং আমরা সেটা পেয়েছিলাম 71-এ। এর মধ্যে ইন্ডিয়ার কিছু কমপ্লিকেশন আছে, যেটা 71-এর 16 ডিসেম্বর আমরা উপলব্ধি করতে পেরেছিলাম যে যা ভেবেছিলাম তা হয়নি, কিন্তু ইন্ডিয়াটা যা চেয়েছিল সফল হয়েছে, পাকিস্তানকে ভাঙতে পেরেছে, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। জি, থ্যাংক ইউ। আমি যদি একটু অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর, আরেকটি খবর একটু বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে এরকম: বিজয় দিবসের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ। সেখানে দেশগুলো আছে যেমন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ইন্দোনেশিয়া, নেপাল, কসোভো, থাইল্যান্ড, মিশর, সুইজারল্যান্ড, ইতালি এবং সুইডেন। সেখানে পাকিস্তানের নাম নেই। আবার অন্য আরেকটা খবর, বিজয় দিবসে মোদি এবং রাহুলের পোস্ট, সেখানে বাংলাদেশের নাম নেই। তারা একরকমভাবে, মানে একটু অন্যরকমভাবে শুভেচ্ছা জানিয়েছে, তাদের দেশের যোদ্ধাদেরকে মানে শুভেচ্ছা জানিয়েছে বলে এরকম একটা মনে হচ্ছে। সেখানে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেনি, না নরেন্দ্র মোদী, না রাহুল গান্ধী। একই সঙ্গে পাকিস্তান আমাদের বন্ধু প্রতিম দেশ, এখন আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিকভাবে খুবই উষ্ণ সম্পর্ক আমাদের চলছে, তারপরেও আমরা এটি আজকে পেলাম না। জি, এর অর্থটা, আপনি যে বিষয়টা বর্ণনা করলেন, এর অর্থটা হচ্ছে এই যে এই রিজিওনাল পাওয়ারগুলো আমাদের মুক্তিযুদ্ধের সাথে যারা বিভিন্নভাবে ইনভলভ ছিলেন, তারা আসলে আমাদের মুক্তিযুদ্ধটাকে যার যার স্বার্থে আসলে যে ব্যবহার করার চেষ্টা করছেন, এটা থেকে সেটাই আমাদের প্রতীয়মান হচ্ছে। এর বাইরে বেশি কিছু বলার নাই। আর আমাদের মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করার জন্য আমাদেরকে আমাদের অবস্থানে শক্ত হতে হবে। এই বিদেশি যে এই চক্রান্তগুলা, এই যে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা, যার যার স্বার্থে ব্যবহার করা, এইটাকে ওভারকাম করে আমাদের অবস্থান আমাদেরকে নির্ণয় করতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে। এটাই, এর বাইরে এখানে কিছু বলার নেই। আর আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, আমাদের সমালোচক 2-3টা বিষয় এখানে কথা হলো, এটা আমি একটু বলতে চাচ্ছি, একটু যদি আমাকে সময় দেন। সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য 3টা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যে 3টা নির্বাচন যদি পরপর সুষ্ঠুভাবে সংগঠিত হয়, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এই জিনিসটা আমার মনে হয়
তাত্ত্বিক এবং মানে আপনার এমপিরিক্যাল দুই দিক থেকেই খুব একটা পরীক্ষিত গবেষণালব্ধ কোনো বিষয় নয়। আচ্ছা, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এত সময় নেই বলা, কিন্তু সংক্ষেপে আমি এটুকু বলতে পারি যে নির্বাচন একটা, দুইটা না তিনটা হলো নাকি পাঁচটা হলো, এইটা গণতন্ত্রের ইনস্টিটিউশনালাইজেশনের জন্য এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যেটা, যে একটি নির্বাচন হওয়ার পরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অনেকগুলা গবেষণা হয়েছে পৃথিবীতে। এর মধ্যে স্যামুয়েল পি হান্টিংটনের একটা গবেষণার কথা আমি বলতে পারি। তার একটা বিখ্যাত বই দ্য পলিটিক্যাল অর্ডার ইন দ্য চেঞ্জিং সোসাইটিস, তিনি সেখানে বলছেন যে ইনস্টিটিউশনালাইজেশন অফ ডেমোক্রেসির জন্য তিনি বলছেন যে ইনস্টিটিউশন বিল্ডিং যদি না হয় আপনার নির্বাচন দিয়ে কোনো কিছু হবে না, ইনস্টিটিউশন বিল্ডিং হতে হবে। তা আপনি যতটা নির্বাচনে হোক না কেন, আমরা তো ওই ইনস্টিটিউশনগুলোকেই ধ্বংস করেছি। শেষ করি আমি, আমরা করেছি তার উল্টো। জি, উল্টো হয়েছে, এবং ইনস্টিটিউশন বিল্ডিং এর কোনো চেষ্টা কিন্তু বাংলাদেশে কখনোই হয়নি। এটা একটা জিনিস। আরটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনার জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু, যে এই কাজগুলো করতে হবে, সরকারের উপর একটা চাপ তৈরি হয়, সিভিল সোসাইটি থেকে এক ধরনের চাপ তৈরি হয় যে এই কাজগুলো করতে হবে। তো স্বাধীনতার পরবর্তী সময়ে এখানে ধরেন যে বাকশাল হয়েছে, তারপরে পরবর্তীতে বিভিন্ন ধরনের স্বৈর শাসন এসেছে, সামরিক শাসন এসেছে। এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় 5th অ্যামেন্ডমেন্টের ব্যতীত তার পরবর্তীতে 1991-এ আপনার পার্লামেন্টারি ফর্মস অফ ডেমোক্রেসি এসেছে। এর বাইরে কিন্তু ডেমোক্রেটিক রিফর্মের জন্য বড় ধরনের সিভিল সোসাইটি থেকে যেমন কোনো মুভমেন্ট তৈরি হয়নি, সাধারণ জনগণের কিন্তু আমরা এবারে 24-এর পরে তো সেটা দেখেছি, সেটা যে আকাঙ্ক্ষা তৈরি হয়নি। এখন আমরা আপনি যদি ইতিহাস বিশ্লেষণ করেন, আপনি কিন্তু বড় কোনো রিফর্ম ইনিশিয়েটিভ কিন্তু বাংলাদেশে নেই। এবার যেহেতু নিলাম, তাহলে তো আমরা একটা আশা করতে পারি। নেওয়াজ ভাই একটু যুক্ত করতে চেয়েছিলেন কিছু। যে বড় ধরনের কোনো রিফর্ম ইনিশিয়েটিভ আপনি দেখবেন না যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই বড় ধরনের রিফর্মগুলো জনগণের পক্ষ থেকে, সিভিল সোসাইটির পক্ষ থেকে বড় দাবি এসেছে এবং সেটার ভিত্তিতে গভর্নমেন্ট কাজ করেছে। কিন্তু 24-এর পর কিন্তু আপনি লক্ষণীয়ভাবে দেখবেন অনেক বাধা, অনেক চ্যালেঞ্জের পরে সেই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই ধরনের ডিমান্ড তৈরি হয়েছে, এবং একটা ঐক্যবদ্ধ কমিশনের মধ্য দিয়ে সেই দাবিগুলো কিন্তু একটা ইনস্টিটিউশনালাইজড রূপ দেওয়ার জন্য সামনে এসেছে। এবং যার প্রেক্ষিতে কিন্তু জুলাই সনদ বা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্র এগুলো কিন্তু হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু কম বেশি 95% বা 100% এইভাবে সবাই কিন্তু রাজি হয়েছে, এবং ভবিষ্যতে সেই ধরনের একটা রিফর্ম ইনিশিয়েটিভের দিকে আমরা কিন্তু যাচ্ছি। সুতরাং কখনোই এটা ভাবা ঠিক না যে একমাত্র নির্বাচন হলে একটা বিরতি নিয়ে নেওয়াজ ভাই একটু ইনস্টিটিউশনাল শেপ ধারণ করবে। আমরা যে আলোচনায় ছিলাম, এলাহি নওয়াজ খান আপনি যুক্ত করতে চেয়েছিলেন। আমি যদি ভুলভাবে উপলব্ধি না করে থাকি, যে মুক্তিযুদ্ধের চেতনা যে বিষয়টি আমরা বারবার বলে থাকি, যেটা গোলাম মোর্তজা শুরুতে বলেছিলেন, যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে যদি আমরা বুঝি যে একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, কিন্তু যারা বারবার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে, মানে ব্যবচ্ছেদ করে যারা বারবার স্বৈরশাসন সৃষ্টি করেছে, একদলের শাসন কায়েম করেছে, তাদেরকে আমরা কি বলবো? যারা বলে থাকে সবাইকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে আর কোনো দেশ বুঝে এরকম নাই যে যার তার মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে প্রতি বছর এরকম বিতর্কে জড়ায়। আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো দেশ নাই। পৃথিবীর বহু দেশে বহু সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে। আমেরিকা, যাকে আমরা গণতন্ত্রের জন্য খুব মহান দেশ হিসেবে দেখি, তারা কিন্তু একটা সময় উত্তর এবং দক্ষিণের গৃহযুদ্ধ তারা করেছে, তারপর তারা কিন্তু মিলেমিশে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করেছে। কিন্তু আমরা 54 বছর পরেও আমরা আমাদের এই স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কে জড়িয়ে যাচ্ছি। এটার কারণটা কি? মারুফ মল্লিক, সেটা কি রাজনৈতিক, এটা কি শুধুমাত্র রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার জন্য হচ্ছে, নাকি আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে, আমরা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা দেশকে ওভাবে উপলব্ধি করতে পারছি না? মারুফ মল্লিককে দিয়ে শুরু করছি। জি, ধন্যবাদ এলাহি নওয়াজ সাজু ভাইকে তার প্রশ্নের জন্য। তো আমি এর আগে উনি যে প্রশ্নটা করেছেন সেটার একটু উত্তর দিয়ে নেই। আগের বার যেটা উনি বললেন
জি। যে 3 টার্ম নির্বাচন হলে এরপরে বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে বা শক্তিশালী হবে। আর বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, ইতিহাসের পাঠ এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের যে প্রক্রিয়া, সেখানে একটা বিতর্ক আছে যে ইতিহাস কি বক্রাকার নাকি বৃত্তাকার। মানে সেটা বৃত্তাকার হোক আর বক্রাকার হোক, যাই হোক, মানে ইতিহাসের ইভেন্ট গুলো ঘুরে ফিরে আসে। তাইলে পরে এখন সামনে কি ফেসিবাদ আবার আসবে কিনা বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোথাও? এখন ফেসিবাদ আসবে এটাও যেমন হলফ করে বলা যায় না, আবার ফেসিবাদ আসবে না সেটাও বলা যায় না। কারণ এই ওয়েস্টফেলিয়ান যে জাতি রাষ্ট্রের যে ধারণা, রাজ্যের বা রাজা শাসিত রাজ্যের যে যুদ্ধ সংঘাত ইউরোপে সেই দীর্ঘ 30 বছরের যুদ্ধের পরই তো এই জাতি রাষ্ট্র ধারণার উদ্ভব হলো। তো সেইখানে মূল যে চিন্তার ভাবনার জায়গাটা ছিল যে যুদ্ধকে কিভাবে পরিহার করা যায় এবং রাষ্ট্রের মালিকানা কিভাবে জনগণের উপর নষ্ট করা যায়, কারণ জনগণই শেষ পর্যন্ত সার্বভৌম, রাষ্ট্র না। তো সেই রকম চিন্তা ভাবনা থেকে আমরা জাতি রাষ্ট্রের দিকে গেলাম, কিন্তু যুদ্ধ তো কমে নাই, আমাদের 2টা বড় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপরে এরপরে আমরা এই গত শতকে আরো যুদ্ধ দেখেছি। এখন যুদ্ধ তো আছে, তো এই জায়গা থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারি কিভাবে? আমরা কিভাবে ফেসিবাদ বা এই ধরনের যুদ্ধ সংঘাত দখলকে পরিহার করতে পারি? এখন একটা ওই মেজবাহ ভাই যেটা বললেন, ইনস্টিটিউশনালাইজ, আপনার পলিটিক্যাল ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে এবং সেই ইনস্টিটিউশন গুলোকে আপনার ডেমোক্রেটিক করতে হবে, জনগণের পার্টিসিপেশন বাড়াতে হবে, জনগণ যে সার্বভৌম শক্তি সেটা আমাদের আলটিমেটলি স্বীকার করে নিতে হবে। তার জন্য কিছু সংস্কার দরকার। এখন এলাই সাজু ভাই বললেন যে সংস্কার আমাদের করতে হবে। এখন বাংলাদেশে কি সংস্কার আদৌ হবে? সাজু ভাই কিন্তু, এলাই নওয়াজ খান সাজু ভাই কিন্তু জেসমিন বিপ্লবের কথা বললেন যে তিউনিসিয়া সেটা ব্যর্থ হয়েছে কারণ সেই বিপ্লবের পরে তিউনিসিয়া সংস্কারের নামে অতিরিক্ত কপচাকপচি হয়েছে। সেখানে নতুন সংবিধান নেওয়া হয়েছে, পার্লামেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগাভাগি হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে ভাগাভাগি হয়েছে, এবং সেইখানে মনে হয় 11 বছরে 7 বা 9 বার হচ্ছে সরকারের পতন হয়েছে। আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখেছি আমাদের দেশেও কিন্তু এই ঐক্যমত কমিশনের নামে, সংস্কারের নামে 1টা বছর সময় নষ্ট করা হয়েছে, এবং সেইখানে কিন্তু কার্যকর কোন সংস্কারের দেখেন আপনি কোনো প্রস্তাব নাই। এখানে আমি যেটা বললাম যে পিপল হচ্ছে, জনগণ হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের, সেইটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনার ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা হয় নাই। আমাদের যে সংস্কারের কথা বলা হয়েছে এটা টোটালি বোগাস। এখানে বলা হয়েছে ক্ষমতার ভাগাভাগি, যে আপনি কনস্টিটিউশনাল কমিশন করবেন, সেখানে আপনি কিছু লোক দিবেন, অরাজনৈতিক লোক দিবেন, বিরোধী দল কতটা আসন পাবে, কয়টা পদ পাবে। তার মানে কি আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে তাদের মধ্যে, পলিটিক্যাল ইনস্টিটিউশন পার্টিকুলারলি, তাদের মধ্যে হচ্ছে ক্ষমতা ভাগাভাগির যে প্রবণতা বা ক্ষমতা ভাগাভাগির একটা প্রস্তাব কিন্তু এই সংস্কার প্রস্তাবে দেওয়া হয়েছে। কিন্তু এই সংস্কার প্রস্তাবে আমরা কিন্তু মোটা দাগে জনগণের বা প্রশাসন বা আমাদের যে ক্ষমতা, রাজধানী কেন্দ্রিক ক্ষমতা, সেইটাকে বিকেন্দ্রীভূত করা এবং জনগণের যে ক্ষমতায়নের আমি আসলে মোটা দাগে কোনো সংস্কার প্রস্তাবে আমি দেখিনি। তাহলে পরে আপনার ইনস্টিটিউশন শক্তিশালীও হবে না এবং আমাদের কিন্তু ঝুঁকি থেকেই যায়। মারুফ, আমি যে প্রশ্নটা করেছিলাম ভাই, সেটা হলো যে ওই আমি মুক্তিযুদ্ধের চেতনার একটা ব্যাপার বলেছিলাম। যারা বলে থাকে যে, আমি আসছি এই প্রশ্নে আসছি, এখনই বলছি। হ্যাঁ, এখন আমাদের দেশে যেহেতু 71-এর পরে আসলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় নাই, আপনার বাকশালের মতো একটা একদলীয় শাসন কায়েম হয়েছে আমরা দেখেছি। তো এইটা আমাদের যে সংকটটা আছে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বা সবাইকে নিয়ে একসঙ্গে থাকা, আপনি যেটা বললেন পৃথিবীর অন্যান্য দেশেও যুদ্ধ হয়েছে এবং সেই দেশের যুদ্ধের নিয়ে আবার স্বাধীনতা নিয়ে এইরকম বিতর্ক তর্ক কোনো দেশেই হয় নাই। এটা কিন্তু আসলে আমরা অনেক রাষ্ট্রে এটা দেখি না। বাংলাদেশে কেন হচ্ছে? কারণ মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, রণাঙ্গনে লড়াই করেছেন, মাঠের যোদ্ধা, তাদেরকে বাদ দিয়ে একদল যারা আপনার, আমি বলবো যে সরাসরি যুদ্ধ করেন নাই, এরা এবং যারা যুদ্ধের বিরোধিতা করেছেন, মূল তর্কটা কিন্তু এরাই করে। আপনি দেখেন যারা মাঠের যুদ্ধ লড়াকু সৈনিক, তারা কিন্তু কখনো এই বিভাজনে যায় নাই। অবশ্যই যুদ্ধে একটা জয়ী এবং পরাজিত পক্ষ থাকে। রাষ্ট্রের ভিতরে যখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলেন, গৃহযুদ্ধ হয়েছে বা আরো যেগুলো দেশ টেশ আছে, সেগুলোতে যখন আপনার একটা সমঝোতা হয়, কিন্তু আমাদের দেশে আপনি 71-এর পরে 55 বছর পরে এসেও কিন্তু আমরা দেখছি, আমরা গত 17 বছর দেখেছি যে মুক্তিযুদ্ধের সপক্ষের বিপক্ষের শক্তি, আপনি আওয়ামী লীগের তো কোনো আলোচনাই করতে পারেন, সমালোচনাই করতে পারেন নাই, করলেই আপনাকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বানাই দিত। আর 5ই আগস্টের পরে যেটা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়নি, কি হয়েছে? ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। এই যে আজকে যে আপনি যেটা বললেন, প্রশ্ন করলেন যে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর বক্তব্যে ভারতের কথা উল্লেখ নাই, এই ভারতীয় নেতৃত্ব বাংলাদেশে জামাত ইসলামী প্রচার করে
তারা বলে 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং ভারত বাংলাদেশকে দখল করে নিয়ে যাবে, তাই আমরা স্বাধীনতার বিরোধিতা করেছি। তো সেই জামাত যখন 71-এর 55 বছর পরেও তারা কিন্তু মঞ্চিত্ব পেয়েছিল, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, গিয়েও কিন্তু বাংলাদেশের জন্মের যে ইতিহাস সেটাকে তারা স্বীকার করে না। পাশাপাশি তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, ঐতিহাসিক ইভেন্ট, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু তারাও কিন্তু সেটা স্বীকার করছে না যে ঠিক আছে আমরা ওদেরকে মেনে নিই যারা পরাজিত করেছে। তো সেই জায়গায় তো আপনার এই বিতর্ক থাকবে, মানে এই আপনাকে তো ঐতিহাসিক ইভেন্টকে মেনে নিতে হবে। গোলাম মুর্তজা যদি এখানে যুক্ত করেন কিছু। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে অবস্থান বা যেটা নিয়ে আলোচনা হয় আমি আসলে ওইভাবে দেখি না। বাংলাদেশের মানে ওই বিতর্কটা আমার কাছে বা ভারতের প্রধানমন্ত্রীর টুইটটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ কিছু নয়। তার কারণ হচ্ছে 1971 সাল মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। অল্প কিছু মানুষ ছাড়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আসলে বাংলাদেশে সেই সময়ে তখনকার পূর্ব পাকিস্তানে বাংলাদেশের বিরোধী খুব কম সংখ্যক মানুষ ছিল, সবাই সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধটায় অংশ নিয়েছিল। ভারত এই মুক্তিযুদ্ধে আমাদের একটা সহায়ক শক্তি ছিল। একেবারে শেষ দিকে এসে ভারতের সঙ্গে পাকিস্তানের একটি যুদ্ধ হয়, 3টি ফ্রন্টেই যুদ্ধ হয়, একটি বাংলাদেশ, এছাড়াও আরো 2টি ফ্রন্টে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বীকৃতি ভারত তো বাংলাদেশকে দিয়েছে, পৃথিবীর সব দেশে দিয়েছে। এখন নরেন্দ্র মোদী যখন একটা টুইট করে বলেন যে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, এটাকে যদি আমরা একটু নির্মোহভাবে দেখি যে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল এটা সত্যি, এবং সেই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছিল এটাও সত্যি, স্বাভাবিকভাবেই সে তার দেশের ভেতরে এই কৃতিত্বটা নিতে চাইবে। এটাকে আমি অত গুরুত্ব দিয়ে দেখি না যে আমাদের মুক্তিযুদ্ধকে ভারত স্বীকার করলো না, ইত্যাদি ইত্যাদি করলো না। ভারত বাংলাদেশকে নিয়ে আরো বহু কিছু করে, এখনো পলাতক একটা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে রেখেছে, সন্ত্রাসী একটি গোষ্ঠীকে আশ্রয় দিয়ে রেখেছে, সেই আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের ভেতরে অরাজকতা তৈরি করাচ্ছে, এইখানের হত্যাকারীদেরকে আবার তারা আশ্রয় দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। কিন্তু মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে স্বীকৃতি বা এই মুক্তিযুদ্ধের সময় ভারত এইটাকে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় বললো কি না বললো, এটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশকে বিশ্ব প্রেক্ষাপটে পরিচিত করা, গৌরবান্বিত করা, সেটা আমাদের করতে হবে। এটা অন্য কারো দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয় না আমার কাছে। জি, এলাহি নওয়াজ খান। না, আমি আরেকটা বিষয় যে এই আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এই যে বিতর্কটা আমাদের যে মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে, এটা রাজনৈতিকভাবে এটা বিতর্কটা তৈরি করা হয়েছে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আপনাদের অনেক হয়তো মনে আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর ঢালাওভাবে এটা করা হচ্ছিল। তখন আমার যতটুকু খুব মনে আছে যে হলিডে সাপ্তাহিক, ইংরেজি সাপ্তাহিক হলিডেতে ইনায়েতুল্লাহ খানের একটা লেখা ছিল, সেটা হচ্ছে যে 65 মিলিয়ন কোলাবোরেটর। অর্থাৎ তখন এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে যারা ভারতে যায় নাই সমস্ত লোকই কোলাবোরেটর, এরকম একটা প্রচারণা শুরু হয়ে গেছিলো। তার থেকে কিন্তু আওয়ামী লীগ কখনোই বেরিয়ে আসতে পারে নাই, বা আমরাও অনেকভাবে শেষমেশ সেই জায়গায় চলে যাই। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে, সে ব্যাপারে আমাদের বত্তাই ঘটছে, এবং আগামীতে সেটা যে ঘটবে না এই আশা তো আমরা করতে পারি কি না, এটা আপনারা একটু ভাবেন। ইশতিয়াক আজিজ উলফাত। জি, আমি ধন্যবাদ জানাই ভাইকে যে উনি এই হলিডের ওই নিউজটা, লেখাটা এনায়েতুল্লাহ সাহেবের ওটার কথা আবার রিপিট করলেন। হ্যাঁ, আই ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট রাইটিং। তো এখন ব্যাপারটা হয়েছে কি যে মুক্তিযুদ্ধ হলো, এটাতে ইন্ডিয়া লাভবান হলো, আমরাও লাভবান হলাম। কিন্তু যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 9 মাস যুদ্ধে ছিলাম, আমি দেখেছি যে ভারত আওয়ামী লীগের খুব একটা পার্টিসিপেশন ছিল না, তারা মুক্তিযুদ্ধ চায়ও নাই। যদি এই কয়টা আর্মি অফিসার গিয়ে ওই তেলিয়াপাড়ার চা বাগানে যদি প্ল্যানিংটা না দিত, তাহলে মুক্তিযুদ্ধ এইভাবে হতো না। আর যদি জিয়াউর রহমান সাহেব ওই ঘোষণাটা না দিতেন স্বাধীনতার, তাহলেও মুক্তিযুদ্ধ হতো নাকি আমি ওটা ব্যাপারে সন্দিহান। কারণ আমরা তো কোনখানে
থেকে কিভাবে যুদ্ধটা করব সেটা কোনো দিক নির্দেশনা ছিল না, উনি তো পাকিস্তান চলে গেলেন। তো এই যে মুক্তিযুদ্ধ না করে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে যখন তাদেরকে ইন্ডিয়া বা আমরাই আমাদের উদারতা দিয়ে আমরা যাকে সামনে রেখে যুদ্ধ করেছিলাম, যে যুদ্ধের মাঠে ছিল না, তাকে যখন আমরা ক্ষমতাটা দিয়ে দিলাম জানুয়ারি 10 তারিখে যে আপনি আমাদের নেতা, আপনি দেশটাকে চালান, তারা মুক্তিযুদ্ধকে as we all know সরিয়ে দিয়ে তারা রাজনৈতিক জিনিসটাকে 23 বছরে যে আওয়ামী লীগের এবং শেখ মুজিবের যে রাজনীতি সেটাকে সামনে টেনে আনলেন এবং কিছুতেই মুক্তিযুদ্ধকে তারা রেকগনাইজ করে দিয়েছেন, যেই সম্মানটা দেওয়াটা দরকার, যে জায়গাটা প্রাপ্য ছিল তাদের, সেইটা তারা দিল না। এমনকি মিথ্যা ইয়েটা শুরু করে দিল এমন ভাবে যে এই 25 তারিখের রাত্রে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা তো তখন বড় হয়ে গেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা তো দেখেছি, আমরা তো শুনেছি যে তাজউদ্দিন সাহেব গিয়েছিল তার কাছে, আমার আতাউস সামাদ সাহেব সাংবাদিক সেই রাত্রে 10:30 11টার সময় তার কাছে গিয়েছিলেন, কিন্তু উনি এইসব কোনো কিছুর মধ্যে পার্টিসিপেট করতে চান নাই, উনি খালি পাকিস্তান চলে যেতে চেয়েছিলেন। এনিওয়ে, কিন্তু এই যে তাদের কমপ্লেক্স থেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িত না থাকার কারণে ইন্ডিয়া করলো কি, যেহেতু 70-এর ইলেকশনে তারাই বিজয়ী দল, তাদেরকে ঘিরেই সরকার গঠন করা হলো। এমনকি যখন আমাদের ভাসানী সাহেব গিয়ে ওখানে আশ্রয় নিলেন, মানে পার্টিসিপেট করতে চাইলেন, তারে পর্যন্ত হাউস অ্যারেস্ট করে রাখা হলো। আওয়ামী লীগের উপরে বেস করে তারা এই জিনিসটা করলো উইথ সাম দ্য থিং ইন মাইন্ড উইচ দে ইউজ লেটার অন আফটার 71। তো একটার পর একটা মিথ্যা চলতে লাগলো এবং মুক্তিযোদ্ধারা আমরা একদম হারিয়ে গেলাম। মুক্তিযোদ্ধাদের মতন এই গোষ্ঠীর মতন এত এত অবাঞ্ছিত গোষ্ঠী কিন্তু আর নাই, কারণ সবাই উঠে এসেছিল, 95% উঠে এসেছিল সাধারণ তৃণমূল থেকে। হ্যাঁ, এই একটা লুঙ্গি আর একটা গামছা নিয়েই তারা লাভ দিয়ে পড়েছিল যুদ্ধে এবং মনে করেছিল এই যুদ্ধের মাধ্যমেই, এই স্বাধীনতার মাধ্যমেই গণতন্ত্র আসবে এবং সবার একটা মোটামুটি সমান অধিকার হবে। আমরা তো আর তখন এত বেশি বুঝতাম না যে সাম্য কি, সামাজিক মর্যাদা কি, সামাজিক ন্যায় বিচার কি, মানবিক মর্যাদা, এই সমস্ত কঠিন কঠিন শব্দের এটা ছিল না ওখানে। আমরা খালি বুঝতাম যে পাকিস্তানিদেরকে সরাতে হবে, হটাতে হবে এবং গণতন্ত্র ফিরে আসবে, আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো। জি, সেই আকাঙ্ক্ষা আমরা আজকে মানে 55 বছর আমরা সেই আকাঙ্ক্ষা বহন করে যাচ্ছি প্রজন্মের পর প্রজন্ম। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। যুগান্তর, নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টদের সব চেষ্টা ব্যর্থ হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা, এবার দেশ রক্ষায় নির্বাচন। আমাদের সময় নির্বাচন ঠেকানোর চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বণিক বার্তা, বিনা দরপত্রে গ্যাস অনুসন্ধানে শেভরনের প্রস্তাব যাচাই করছে কমিটি। খবরের কাগজ, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, সিএ ভোস টু ডিফেন্ড ডেমোক্রেটিক ট্রানজিশন। প্রধান উপদেষ্টার ভাষণ বিষয়ে তারাও হেডলাইন করেছে। এবং টাইমস, ডেইলি টাইমস অফ বাংলাদেশ, তারা ওয়ার হিরোদের রিমেম্বার করে, মানে তাদের স্মরণ করে তারা যে এয়ার পাস্ট হয়েছে একটা, সেটার নিয়ে একটা ছবি দিয়ে তারা একটা আধা পেজ একটা ছবি করেছে। আমরা যে আলোচনায় ছিলাম সেটা যদি একটু যুক্ত করে নিয়ে আরেকবার একটু অতিথিদের একটু দেখতে চাই। জি, আমরা যে আলোচনায় ছিলাম, আমি একটু মেজবাউল আজম সওদাগর, আমরা শেষ পর্যায়ে আছি, আমরা যদি একটু 1-2 মিনিট করে সময় নেই তাহলে আমার জন্য সুবিধা হয়, সবাই আমরা একটু একটু করে পার্টিসিপেট করতে পারি। মেজবাউল আজম সওদাগর। জি, ধন্যবাদ। সর্বশেষ বোধহয় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাটা হচ্ছিল। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আকাঙ্ক্ষা 54 বছরেও শেষ হচ্ছে না, পরের প্রজন্মও একই আকাঙ্ক্ষায় থাকবে কিনা সে আশা। 8 সেকেন্ড কোন জাতি আপনি পাবেন না যে ইতিহাস নিয়ে কন্টিনিউয়াস এই বিতর্কের মধ্যে থাকে, এবং এই বিতর্কের মধ্যে থাকতে গিয়ে আমাদের
আমাদের ডেমোক্রেসি, আমাদের ডেভেলপমেন্ট, এইসব অনেক কিছু কিন্তু আমাদের হারিয়ে যায়, এটা স্বীকার করতে হবে। তো এটা যে কাজটা হলো কেন, এটা হলো কেন, কারণটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই ইতিহাস যে রচনাটা, এই ইতিহাস রচনার মধ্যে অনেক বিভ্রান্তি এবং মিথ্যা এমনভাবে ঢুকে গিয়েছে যেটা আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা কন্টেইন করতে পারিনি। যেমন ভারতের কথা যেখানে আমরা বলি, মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ন্যারেটিভ, অনেক কিছুই হচ্ছে ভারত কর্তৃক চাপিয়ে দেওয়া আমার ইতিহাসে, যেগুলো আমরা অনেকে ধরতে পারিনি, অনেকে গুরুত্ব দেয়নি। আর দীর্ঘ একটা দিন মানে একটি দল মুক্তিযুদ্ধটাকে তাদের নিজস্ব একটি দলের একটা অ্যাসেট হিসাবে একজন ব্যক্তির সবকিছু ক্রেডিট নিয়ে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। তো কন্টিনিউয়াস এইভাবে মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে সব সময় আমাদেরকে একটা বিতর্কের মধ্যে এইভাবে থাকতে হচ্ছে। অনেকগুলো ইস্যু আসতেছে, একজন মানে আরেকজন মানে না। অর্থাৎ তাহলে এখান থেকে মুক্তি পাবো কিভাবে? মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে এখনো সময় আছে যে মুক্তিযুদ্ধ নিয়ে একেবারে অবজেক্টিভ রিসার্চ এখানে হতে হবে। এক্স্যাক্টলি, মানে সত্য ইতিহাস যেটা, যাতে সত্যটা বের হয়ে আসে এবং এই রিসার্চে কোনো ধরনের কোনো বাধা, কোনো ধরনের হস্তক্ষেপ হতে দেয়া যাবে না। রিসার্চাররা স্বাধীনভাবে মারুফ মল্লিক এই বিষয়টা নিয়ে কাজ করবে। মারুফ মল্লিক। আমি মেজবা ভাইয়ের সঙ্গে একমত। আমাদের ৭১ নিয়ে এত মিথ্যাচার করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী, এই দুইটা দল এত মিথ্যা কথা বলেছে ৭১ থেকে। তারা রাজনৈতিক দল হিসেবে সক্রিয় আছে, তাদের দেশে জনসমর্থন আছে। তো এই দুইটা দল যখন ক্রমাগত রিপিটেডলি মিথ্যা কথা বলে গিয়েছে, তখন আমাদের ৭১ নিয়ে তো বিতর্ক হবে। তো আমি মনে করি যে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং ৭১ নিয়ে আমাদের সত্য যেটা, সেটাকে ধারণ করতে হবে। আওয়ামী লীগের যতটুকু প্রাপ্য, তারা ওই সময় রাজনৈতিক দল হিসেবে যেইভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধকে তার পরবর্তীতে ৭১-এর পরে তারা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, সেটাও যেমন ইতিহাসের পাতায় জায়গা থাকবে। জামায়াতে ইসলামী যেরকম ভাবে ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছে, যুদ্ধ অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি, সেটাকেও আমাদের স্বীকার করে নিতে হবে। মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের কতটুকু অবদান, তার স্বাধীনতার ঘোষণার কতটুকু অবদান, সেটাকেও আমাদের স্বীকার করে নিতে হবে। আমরা যদি যার যার জায়গা থেকে ইতিহাসকে স্বীকার করে নিই, তাহলে কিন্তু অহেতুক বিতর্ক হবে না। কারণ আপনি মিথ্যার কথা বলে অহেতুক বিতর্ক করে ইতিহাসকে আড়াল করতে পারবেন, ইতিহাসকে ঢেকে রাখতে পারবেন। আপনি ২০০০ বছর আগের ইতিহাস পড়েন, এথেন্সের রোমের ইতিহাস পড়েন, সেই ইতিহাসকে আমরা বদলাতে পেরেছি? পারিনি তো। গ্রেকো পার্সিয়ান যুদ্ধের উপর ভিত্তি করে ইলিয়াসের ওডিসি লেখা হয়েছিল, মহাকবি হোমার লিখেছিলেন, সেই ইতিহাসকে বদলাতে পেরেছি? পারিনি। আমরা হোমারের সেই অনবদ্য সৃষ্টি থেকে কিন্তু গ্রেকো পার্সিয়ান যুদ্ধের বিবরণ পাই। রাষ্ট্রবিজ্ঞানীরাও পড়েন, ইতিহাসের ছাত্ররাও পড়েন, সাহিত্যের ছাত্ররাও পড়েন। ইশতিয়াক আজিজুল হক। প্রথমে আমি আমার পার্টিসিপেন্টদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে, যে সমস্ত কথাগুলো উঠে আসছে, ওনারা যে এইভাবে এই অ্যাঙ্গেল থেকে যে দেখছেন, এটা আমাকে অনেক উৎসাহিত করছে। আমার এই আজকে ১৬ ডিসেম্বরে এই কথা আমার বলতেই হচ্ছে। মেজবাহুল আজম সাহেব, সদাগর সাহেব, মারুফ মল্লিক আর আমার মুর্তাজা সাহেব। তো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মুক্তিযোদ্ধারা কিছু পায় নাই, কিছু চায়ও নাই। আমরা যখন যুদ্ধ করেছি, আমরা এই দেশ কবে স্বাধীন হবে, কিরকম করে স্বাধীন হবে, আর আমরা ওই যুদ্ধের মাঠে বনে বাজারে আমরা কাটিয়েছি, কোনো কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য না। জি, মানে স্বাধীন দেখে যেতে পারবেন কিনা সেটা নিয়েও ভাবেননি, কারণ মৃত্যু হতে পারতো যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, একদম। আমার বড় ভাই, আমার আপন বড় ভাই, সে ৬ ফিট ১ ইঞ্চি লম্বা, লেফটেন্যান্ট আশফাকুজ্জামান বীর উত্তম। হ্যাঁ, সে শহীদ হলো ওই ঈদের দিন রাত্রে। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় কি যে পতাকাটা সবুজ, ও একটা ঘাসের একটা মাঠে পড়েছিল বাঁশবাগানের পাশে। তো আরো ৩ জন মুক্তিযোদ্ধার সাথে মেশিন গানের ইয়ে দিয়ে তারা মারা যায়। তো ও শুয়ে আছে, ওর রক্তটা সেই আমাদের পতাকার লাল, আর ওর শরীরটা তার উপর শুয়ে আছে। তো এই চিন্তা নিয়েই আমার বাবা মা পৃথিবী ত্যাগ করেছেন। হ্যাঁ, আর আমি এখনো সব সময় আমি ওই স্মৃতিটা আমার মধ্যে জাগের মধ্যে থাকে। তো এটা খুব দুঃখের যে আমরা এত ৫৪ বছর পরেও আমরা এই গণতন্ত্রের স্বাদ আমরা পেলাম না ঠিক সেইভাবে। তো আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এই যে জামাত যা করলো, আমাদের ৭১-এর পরাজিত শক্তি, এরা যেটা করলো, এই নিজেদেরকে যে এক্সপোজ করলো, খুব ভালো হয়েছে আমাদের জন্য। কারণ তারা ভুল করলো যে আমরা কিন্তু এখন ৭১-৭২ নেই, আমরা এখন ২০২৫-এ। কাজেই তারা যদি মনে করে যে তাদের এই সমস্ত অপকর্ম করে তারা আবারও পার পেয়ে যাবে,
দে এক্সপোজ দেমসেলভস সো ব্যাডলি, সো ক্যান্ডিডলি, এত ওপেন ভাবে যে এটা সামনের দিনে এটাকে অ্যাড্রেস করা হবে। এবং আমি মনে করি এই যে 6 কোটি যে আমাদের প্রজন্ম যারা তিনবার ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য একদম প্রস্তুত। সামনের একটা ইলেকশন আসতেছে, এই ইলেকশনের মাধ্যমে একটা নতুন সরকার আসবে, সরকার একটা স্থিতিশীল সরকার হবে আশা করি। না হলে তাহলে এই 6 কোটি মানুষ এরা বসে থাকবে না, হিচড়ে। থ্যাংক ইউ। আমি শেষ করতে চাই কয়েকটা কথা বলে। প্রথমত হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে নির্বাচনের জন্য যা কিছু করার তিনি করবেন এবং ফ্যাসিবাদী কোনো শক্তি এই নির্বাচন প্রতিহত করতে পারবে না। সুপ্রিম টেস্ট, আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনাদের মনে আছে বুঝি অনেকে যে অবজারভারের সম্পাদক আব্দুল সালাম সাহেব প্রথম একটা এডিটোরিয়াল লিখেছিলেন, তার শিরোনাম ছিল সুপ্রিম টেস্ট। আজকে আমার মনে হয় প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন সেটাকেও আমরা মনে করতে পারি একটা সুপ্রিম টেস্ট হিসাবে আমরা দেখতে পারি, কারণ এটা একটা বিষয় আমার আছে। আর একটা হলো যে আমরা আশা করব আগামী দিনে যারা জুলাই বিপ্লব করেছে তারা সঠিকভাবে এই দেশকে উপলব্ধি করবে নিশ্চয়ই, এবং তাদের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ইনশাআল্লাহ নিরাপদ থাকবে। অনেক ধন্যবাদ এলাহি নেওয়াজ খান, গোলাম মুর্তজা, অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, ইশতিয়াক আজিজ উলফাত এবং মারুফ মল্লিক, আপনাদের সবাইকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি, সঙ্গে পাবো আশা করি।